প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 11 অনুশীলনী 11-2 এর আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন সমস্যা থাকে যেমন জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছরে মুনাফা আসলে যত টাকা সুদ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাহলে চলো আমরা দেখি সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি। তাহলে এখানে দুইজন, জেমি এবং রিমি, তারা কি করছে, একই ব্যাংক থেকে 10% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। তাই শর্ত হলো, জেমি 2 বছরে মুনাফা আসলে যত টাকা সুদ করে, সিমি মুনাফা আসলে 3 বছরে তত টাকা সুদ করে। তাহলে আমরা কত ঋণ নিছিল এটা জানি না, আমরা ধরে নেই যে মনে করি যে জেমির ঋণ x টাকা এবং সিমির ঋণ y টাকা। তাহলে আমরা ধরে নিলাম জেমির ঋণ হলো x টাকা, জেমি x টাকা ঋণ নেয় এবং সিমি y টাকা ঋণ নেয়। তাহলে এবারে দেখো, তাহলে দেয়ারফর ওই জেমি 2 বছরে সুদ করে, মানে মুনাফা আসল সহ সুদ করবে কত টাকা? সে x টাকা তার ঋণ ছিল, প্লাস x এর 10% হলো মুনাফা, ইন্টু হলো 2 বছর এত টাকা। এই টাকাটা সে 2 বছরে সুদ করবে। তাহলে দেখো এখানে কত হয়, x প্লাস এই x এর 10% আমরা লিখতে পারি কত, 10/100 ইন্টু 2 এত টাকা। তাহলে এবারে দেখো এনে এই x প্লাস, যদি আমরা এটা ভাগ করি 10, তার মানে এটা থাকবে কত, যে 5x বাই না x বাই ভাগ করলে 10x/5 এত টাকা। তাহলে এবারে দেখো আমরা যদি এটা করে দিই, 6x সরাসরি আমি লিখে দিলাম এত টাকা। এই 6x/5 টাকা কি করে, 2 বছরে জেমি মুনাফা আসলে সুদ করে 6x/5 টাকা। ঠিক একইভাবে দেখো, আমি উপরে একটু মুছে দেই, সিমি 3 বছরে কত টাকা সুদ করে, এটা আমরা বের করে নিই। এই সিমি 3 বছরে সুদ করে, তার ঋণ ছিল y টাকা, y
প্লাস ওয়াই এর 10% ইন্টু হবে কত 3, এত টাকা। তার এটা ছিল ঋণ নিছিল সে, আর মুনাফা দিতে হবে তার যত টাকা নিছিল তার 10% 3 বছরে ইন্টু হলো 3। তাহলে ইজ ইকুয়াল টু দেখো ওয়াই প্লাস, এটাকে যদি লিখি আমরা ওয়াই এর 10/100 ইন্টু 3, এত টাকা। তাহলে ইজ ইকুয়াল টু দেখো যে ওয়াই প্লাস এটা কত হবে 3y/10, এত টাকা ইজ ইকুয়াল টু, তাহলে 10 লসাগু এটা হয়ে যাবে কত 13y, এত টাকা। তাহলে এই সিমি 3 বছরে সুদ করে এই টাকা, আবার এই যে সুদ করছিল এই টাকাটা। তাহলে আমরা কি জানি তাদের 2 বছরের এই জেমির 2 বছরের সুদ করা টাকা আর সিমির 3 বছরের সুদ করা টাকা কি সমান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো এখানে আমি একটু মুছে দেই, প্রশ্ন মতে এই 6x/5 ইজ ইকুয়াল টু 13y/10, এই দুইটা সমান। তাহলে যদি তাই হয়, এবার দেখো আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে 13y/2। যদি আমরা আর গুণন করে দিই তাহলে হবে 12x ইজ ইকুয়াল টু 13y, বা x/y ইজ ইকুয়াল টু এই 13/12, কারণ আর গুণ করলে যদি এটা হয় তাহলে x এর মানটা নিচে থাকতে হবে। তাইলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি therefore x অনুপাত y ইজ ইকুয়াল টু 13:12। তাইলে ওই x নিছিল কেটা জেমি ঋণ, আর y নিছিল সিমি ঋণ। তাহলে তাদের ঋণের অনুপাতটা হলো 13:12, এটাই কি আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে সমস্যাটা ছিল আমরা কি করছি, প্রথম 2 বছরে জেমি মুনাফা আসলে কত টাকা সুদ করে আমরা বের করে নিছি, আর সিমি 3 বছরে মুনাফা আসলে কত টাকা সুদ করে আমরা বের করে নিলাম। তারপরে কি দুইটার সমান, যেহেতু সমান তারপরে আমরা x/y এর মানটা বের করে নিলাম। তাহলে x অনুপাত y ইজ ইকুয়াল টু 13:12, এটাই কি আনসার। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা হবে না। এবারে দেখো আমি এটা মুছে দেই, দেখো যদি এমন সমস্যা থাকে, একটি জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে যথাক্রমে 3:4
এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি করব? দেখো যে প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা দেওয়া আছে কত? আমরা 3:4। দুইটা জমির দৈর্ঘ্যের অনুপাত হলো এটা প্রথমটা। আর প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ is equal to 2:5। তাহলে দেখো এটা যদি প্রথম জমির দৈর্ঘ্য হয়, এটা হবে প্রথম জমির প্রস্থ। এটা যদি দ্বিতীয় জমির দৈর্ঘ্য হয়, তাহলে এটা হবে দ্বিতীয় জমির প্রস্থ। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি therefore যে প্রথম জমির ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে? এই 6:20। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যদি 6 হয়, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে 20। এবারে দেখো আমরা যদি 6 দিয়ে উভয়টারে ভাগ করে দিই, তাহলে এটা হবে 1:20/6। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যদি 1 বর্গমিটার হয়, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে 20/6 বর্গমিটার। এবারে বলা হয়েছে প্রথম জমির ক্ষেত্রফল 432। এবারে আমি এক কাজ করি, এই যে 1 ইনটু তারে গুণ করে দেই 432 অনুপাত এটাও কি হবে যে 20 ইনটু 432/6। তাহলে এটা হবে 432 অনুপাত, তখন এটা যদি আমরা কাজটা করে দিই, 6 দিয়ে যদি আমরা এটা ভাগ করে দিই, ভাগ করে যদি এটার সাথে গুণ করে দিই, তাহলে পাওয়া যাবে যে 1440, অর্থাৎ 1440। তাহলে এই দেখো আমরা যদি প্রথম জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার হয়, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হবে কত? 1440 বর্গমিটার। তাহলে আমরা লিখে দিই, সুতরাং অপর জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল 1440 বর্গমিটার। এটাই আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু এখানে প্রথম জমির দৈর্ঘ্য এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া ছিল কত? 3:4। আর প্রথম জমির প্রস্থ এবং দ্বিতীয় জমির প্রস্থের অনুপাতটা ছিল 2:5। যদি হয় তাহলে আমরা বাইর করে নিছি প্রথম জমির ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় জমির ক্ষেত্রফল, এটা গুণ 6, এটা গুণ 20। তাহলে আমরা 6 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 1, এটা 20/6। এবার আমরা যেহেতু প্রথম জমির ক্ষেত্রফল এটা বলা আছে, তাহলে এটা দিয়ে আমরা আবার উভয় পক্ষে গুণ করে দিলাম। তো গুণ করে দিলে এখানে 432
আর এখানে যদি এই গুণটা করে এটা ভাগ করে এটার সাথে গুণ করে দিই, তাহলে হয় 1440। তাহলে এই অপর জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 1440 বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের অসুবিধা হবে না। আমি মুছে দিই এটা। এবার দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমরা কি করব, কাজটা দেখো যে আমরা ধরে নেই যে মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম x একক এবং প্রস্থটা y একক। তাইলে therefore আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা xy বর্গ একক। এবারে দেখো যে পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো প্রথমটার দৈর্ঘ্য ছিল x প্লাস x এর 10% হলো কি বৃদ্ধি, এটা হবে দৈর্ঘ্য। আর প্রস্থ হবে কত, y মাইনাস y এর 10%, এটা কমে যাবে, এত হবে বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, আবার একটু লক্ষ্য করো, দেখো আমরা বলা হয়েছিল যে দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি পাবে আর প্রস্থটা কি হবে 10% কমে যাবে। তাহলে ওই যত দৈর্ঘ্য ছিল তার সাথে আরো আমি এখানে 10% বাড়াই দিলাম, তাহলে এটা হলো দৈর্ঘ্য। আর এই প্রস্থ যা ছিল তার থেকে আমরা কি করলাম, এর থেকে আবার প্রস্থের 10% আমরা মাইনাস করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয়, x প্লাস এই x এর এখানে হবে 10/100, এখানে হবে y মাইনাস y এর ওই 10/100, এত বর্গ একক।
তাহলে এনে হবে এক্স প্লাস এক্স বাই 10 ওয়াই মাইনাস ওয়াই বাই 10। তাহলে এটা হয়ে যাবে 11x বাই 10 ইন্টু এটা হয়ে যাবে 9y বাই 10। এত বর্গ একক, এত বর্গ একক, তার মানে এটা হবে 99xy বাই 100, এত বর্গ একক। তাইলে দেখো আমরা ক্ষেত্রফল ছিল আগে xy, এখন হইছে 99xy বাই 100, তার মানে কি হইছে নে একটু কমে গেছে, কমে গেছে। তাইলে আমরা লিখে দেই যে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায়। তাহলে কতটুকু হ্রাস পাবে? এই xy থেকে মাইনাস হবে 99xy বাই 100, এত বর্গ মিটার। তাহলে আমরা যদি এটা 100 লসাগু হয়ে যায় xy বাই 100 বর্গ মিটার, xy বাই 100 বর্গ মিটার, এইটুকু তারা কি হয় হ্রাস পায়। কারণ এইটুকু হ্রাস পায় কত বর্গ মিটারে? xy বর্গ মিটারে। দেখো আমি উপরে একটু মুছে দিই। তাহলে এই xy বর্গ মিটারে বর্গ এককে হ্রাস পায় এত বর্গ একক। সুতরাং এক বর্গ এককে হ্রাস পায় কত? আরো কম, xy 100 ইন্টু xy বর্গ একক। সুতরাং এই যে শতকরায় 100 বর্গ এককে হ্রাস পায়, তাহলে xy ইন্টু 100, 100 ইন্টু xy। তাহলে এত বর্গ একক। তাহলে আমরা যদি এটা এই 100 100 বাদ দিয়ে 100 100 বাদ দিই তাহলে 1 বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি therefore এই 1% হ্রাস পায়। এটা आंसर, ক্ষেত্রফল 1% হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এখানে কি করেছিলাম? দৈর্ঘ্য x, প্রস্থ y ধরে তার ক্ষেত্রফল বের করছিলাম। তারপরে পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্যটাকে 10% বাড়ায় দিয়ে এবং প্রস্থটার থেকে 10% কমায় দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে নিছি। আর তাইলে যে দেখা গেছে এটা কমে গেছে, যেহেতু কমে গেছে তাহলে আমরা হ্রাস পাই কতটুকু? আগের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিলাম, এটা পাইলাম এতটুকু। কমে কি 100 বর্গ মিটারে হ্রাস পায় এত বর্গ এককে, একে কত 100 কত পাইছি আমরা 1, অর্থাৎ 1% হ্রাস পায়। এটাই কি आंसर। তাহলে আমি এটা মুছে দেই। দেখো একটি অফিসে দুইজন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী। এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন
অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা। একজন কর্মকর্তা পায় 4 টাকা। কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন $1,50,000 টাকা হলে কে কত বেতন পায়? প্রিয় শিক্ষার্থী, দেখো যে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত বেতন পায়? তাহলে আমরা কি করব, দেখো যে কর্মকর্তা অনুপাত অফিস সহকারী অনুপাত অফিস সহায়ক। তাহলে কর্মকর্তা হলো কয়জন? আমরা 2 জন। 2 গুণ এক একজনের বেতন কত? 4। তাহলে অনুপাত একজনের বেতন 2 অনুপাত 3 জন গুণ 1। তার মানে এটা কত হইতেছে? আমরা 8 অনুপাত 14 অনুপাত 3 এই টাকাটা আমরা পাই অনুপাতটা। তাহলে সুতরাং এই 2 জন কর্মকর্তা পায় কয় টাকা? এই দেখো 1,50,000 এর তার অংশটা হলো 8 আর নিচে অনুপাতটির যোগফল যোগ করলে 25 এত টাকা। তাইলে কত হয় এটা দেখো, এটা ভাগ করলে 6,000, 6 48,000 এত টাকা। এটা পায় 2 জন কর্মকর্তা। সুতরাং এই একজন কর্মকর্তা পায় এই 48,000 ভাগ 2 এত টাকা। 24,000 টাকা। এটা হলো আমরা কি একজন কর্মকর্তার বেতন। তাহলে ঠিক একইভাবে আমরা বাকিগুলিও বের করব। দেখো আমি উপরে মুছে দেই। তাহলে এই 7 জন অফিস সহকারী পায়
1,50,000 এর তার অংশ হলো 14, নিচে হবে 25, এত টাকা। ভাগ করলে কত হবে? এটা 84,000 টাকা। তাইলে therefore এই একজন অফিস সহকারী পায় ভাগ হবে 7, 12,000 টাকা। তাহলে একজন অফিস সহকারীর বেতন 12,000 টাকা। ঠিক একইভাবে এবারে আমরা বের করব এবং 3 জন অফিস সহায়ক পায় $1,50,000 এর 3/25, এত টাকা। তাহলে এই 18,000 টাকা। সুতরাং একজন অফিস সহায়ক পায় এই 18,000 ভাগ হবে 3, এত টাকা, 6,000 টাকা। তাহলে দেখা যায় আমরা এই একজন অফিস সহায়কের বেতন 6,000 টাকা, একজন অফিস সহকারীর বেতন 12,000 টাকা এবং একজন কর্মকর্তার বেতন 24,000 টাকা। এইভাবে আমরা কি করতে পারি? এগুলি বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এই অনুসারে আর তোমাদের সমস্যা হবে না। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।